সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে তোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শপথ নিলেন সিইসি ও অন্য 4 নির্বাচন কমিশনার। সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নে গুরুত্ব। চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার আছে, সুতরাং আমি ইনশাল্লাহ যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসুক সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ইনশাল্লাহ উই উইল ওভারকাম দোজ চ্যালেঞ্জেস। পাকিস্তানে উত্তপ্ত রাজনীতি, ইসলামাবাদমুখী পিটিআইয়ের নেতাকর্মীরা বড় সংঘাতের আশঙ্কা। অ্যান্টিগা টেস্টে আরেকটি হতাশার দিন গেল বাংলাদেশের, ক্যারিবীয়দের রান চাপায় মিরাজরা। শপথ নিলেন নবগঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও অন্য 4 কমিশনার। দুপুর 1টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। ইসি গঠনে সার্চ কমিটির প্রস্তাবিত নামের তালিকা থেকে অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে সিইসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সদ্য শপথ নেওয়া 4 নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদ আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিইসি জানিয়েছেন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে চান তারা। পাশাপাশি সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবগুলো বাস্তবায়নে গুরুত্ব পাবে বলেও জানান তিনি। শপথ অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় প্রধান বিচারপতি সম্মানিত কমিশনটা কাজ করছে, সুতরাং এটাও শেষ হোক, সব সুপারিশগুলো আসুক। বেশি দিন তো নাই, ওনারা তো সরকার বলছে ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছে। ইটস নট ফার অ্যাওয়ে, অতি অল্প সময়। চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার আছে, সুতরাং আমি ইনশাল্লাহ যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসুক সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ইনশাল্লাহ উই উইল ওভারকাম দোজ চ্যালেঞ্জেস। শপথ গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের আগারগাঁওয়ে কমিশন ভবনে যাওয়ার কথা রয়েছে। এই বিষয়ে জানাতে ইসি থেকে যুক্ত রয়েছেন সহকর্মী মিজানুর রহমান। মিজান, নতুন কমিশনের সদস্যরা ইসিতে কি পৌঁছেছেন কিনা জানাবেন। প্রথম দিনে তাদের কি কি কর্মসূচি রয়েছে আজ? 5 মিনিট আগে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশন এসে পৌঁছেছেন এবং আপনি জানেন যে আজকে দুপুরে শপথ নেওয়ার পর এটা তাদের কর্মদিবস হিসেবে ধরা হয়, কারণ শপথ নেওয়ার পর তো আসলে তারা নিজ নিজ দায়িত্ব করে নিয়েছেন। আজকে দুপুরের পর তারা এখানে আসলেন এবং মূলত আজকে তাদের যে কর্মসূচি থাকে সাধারণত বিভিন্ন কর্মকর্তার সাথে সৌজন্য বিনিময়ে আমরা দেখেছি যে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনার যখন আসবেন এবং এই খবরে নির্বাচন ভবনের যে সমস্ত কর্মকর্তা লক্ষ্য করা গেছে। অন্যান্য বার যখন ইসি গঠন হয় তার প্রথম দিনে যে এখানকার আবহাওয়াটা থেকে আসে সেই একই রকম তাদের মধ্যে কর্মকর্তাদের মধ্যে সেই রকম একটি ধরনের কর্মতৎপরতা দেখতে পেয়েছি। দেখতে পাচ্ছি যে এটা প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরের বাইরে বিভিন্ন তারা মূলত আজকে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপরে সংবাদ মাধ্যম কর্মীদের সাথে প্রধান নির্বাচন কমিশনারের সাথে জানেন যে এরই মধ্যে নিয়োগ পাওয়া হয় প্রধান নির্বাচন বিভিন্ন সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন যে নির্বাচন দিতে তিনি বদ্ধপরিকর। অর্থাৎ গত কয়েকটি নির্বাচনে বিভিন্ন যে একটা অভিযোগ ছিল মানুষের ভোট না দেওয়ার, ভোট দিতে না পারা বা ভোট এই নির্বাচনী ব্যবস্থার প্রতি যে মানুষের দূর করতে কাজ করতে গত বৃহস্পতিবার থেকে তিনি বেশ কিছু তিনি দিয়েছেন। আজকেও তিনি লাউঞ্জের সাথে তিনি কথা বলেছেন নির্বাচনী ব্যবস্থা কিভাবে দ্রুত এগিয়ে নেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন। বিকেল 3:30টায় তিনি সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করে আপনি জানেন যে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে অন্তর্বর্তী সরকার এই ছাত্র জনতার আন্দোলনে যে সমস্ত নিহত ব্যক্তিরা আছেন, শহীদ পরিবার, শহীদ ব্যক্তিরা যারা এই আছেন এবং আহত ব্যক্তিরা যারা আছেন তাদের স্মরণে, অর্থাৎ আহতরা পাশেই পল্লী হাসপাতালে চিকিৎসাধীন আছেন, সেখানে তিনি দেখতে যাবেন বলে আমরা
জানতে পেরেছি। এখন তিনি তার নিজ দপ্তরে অবস্থান করছেন প্রত্যেকটা কমিশনার। এবং আপনি নিশ্চয়ই অবগত আছেন যে গত 5 সেপ্টেম্বর বিগত নির্বাচন কমিশন কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন এই কমিশন পদত্যাগ করার পর নির্বাচন কমিশন শূন্য ছিল। গত 31 অক্টোবর সার্চ কমিটি গঠন হয় নির্বাচন কমিশন গঠনের জন্য। এরপরে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি সেই সার্চ কমিটির সুপারিশ করার নাম থেকে পূর্ণাঙ্গ কমিশন নিয়োগ দিয়েছেন। আজকে আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়া হয়েছে এবং আজকে তারা অফিসে এসেছে। কালকে পুরোদমে কাজ শুরু করবেন প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনার। আর আপনি তো জানেন যে কয়েকদিন থেকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে সুপারিশ নেওয়ার জন্য যে বৈঠক বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে চলছিল, আজকেও কিন্তু নির্বাচন কমিশন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে বুদ্ধিজীবী, নাগরিক সমাজ ও শিক্ষকদের সাথে মতবিনিময় ছিল সকাল থেকে। সেখানে গত কয়েকদিনের মতো এই যে বিভিন্ন সুপারিশ তারা করেছিল সেটা এই এবং নির্বাচন কমিশন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান রবিউল আলম মজুমদার বলেছেন যে সমস্ত কমিশনের যে সমস্ত সুপারিশগুলোকে নিয়ে তারা চূড়ান্তভাবে তারা সরকারের কাছে উপস্থাপন করবেন। আপনি জানেন যে এই কমিশন 90 দিনের মধ্যে তাদের এই সংস্কার কমিশনের যে সুপারিশগুলো আসবে সেগুলো সরকারের কাছে হস্তান্তর করবে। এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী মিজানুর রহমান। পরের প্রসঙ্গে যাচ্ছি। যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার বা জিএসপি পেতে পূরণ করতে হবে 11 দফা শর্ত। কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রদ্রিগেজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পরে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের জানান, গত 1 দশক ধরে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে জিএসপি সুবিধা পাচ্ছে না বাংলাদেশ, অথচ ইউরোপীয় ইউনিয়ন, জাপান সহ বেশ কিছু দেশে এই সুবিধা মিলছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বাংলাদেশের শ্রম অধিকার, ট্রেড ইউনিয়ন ও শ্রম আইন সংক্রান্ত 11 দফা শর্ত পূরণের তাগিদ দিয়েছেন বলে জানান বাণিজ্য উপদেষ্টা। ঢাকায় ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবে রাষ্ট্রপক্ষ। রোববার ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত মঙ্গলবার হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। এরপরই ওই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন শুরু করেন ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা। তাদের জীবিকা চালু রাখার দাবিতে সকাল থেকে রাজধানীর সায়েন্স ল্যাব, ধানমন্ডি, মোহাম্মদপুরের বসিলা, শাহবাগ ও জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ শুরু হয়। পরে দুপুর 2টার দিকে কর্মসূচি শেষ করেন আন্দোলনকারীরা। সমস্যা সমাধানে আগামীকাল ডিএমপি কমিশনারের সঙ্গে অটোরিকশা চালকদের বৈঠক করার কথা রয়েছে। এখানে আপনারা দেখছেন লক্ষ লক্ষ শ্রমিক, তারা খেটে খাওয়ার জন্য আসছে। আমরা কিন্তু রাজনীতি করি না। আর এই যে 36 দিন আন্দোলন হলো, এই আন্দোলনে এই অটোরিকশা চালকদের যে কি ভূমিকা, এটা আপনারা সবচেয়ে ভালো জানেন। পুলিশে ব্যাটারি খুলে নিয়ে যায়, আমাদের বউ বলাবার ছেলেমেয়ে লেখাপড়া করে না, আমরা কি চলতে পারবো না দেশে? আমরা রুট পারমিট অনুযায়ী, যৌক্তিক রুট পারমিট অনুযায়ী গাড়ি চালাতে চাই। যদি না অন্যায় রায় প্রত্যাহার করা না হয়, তাহলে আমরা রাজপথ ছেড়ে যাব না। ন্যায্য ক্ষতিপূরণ এবং দীর্ঘমেয়াদে পুনর্বাসনের অপেক্ষায় তাজরিন ফ্যাশনসের শ্রমিকরা। অগ্নিকাণ্ডের ঘটনার দীর্ঘ 1 যুগ পরও হতাশায় দিন কাটছে তাদের। শোকার্ত ভয়াবহ সেই দিনটি স্মরণে সকালে তাজরিন ফ্যাশনসে জড়ো হন দুর্ঘটনায় আহত নিহতদের পরিবারের সদস্যরা। ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধায় তারা স্মরণ করেন নিহত সহকর্মীদের। সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় তাজরিন ফ্যাশনের ফটক দীর্ঘদিন ধরে তালাবদ্ধ। অবশেষে রোববার সেই তালা ভাঙেন প্রতিষ্ঠানটির সাবেক শ্রমিকরা। এরপর পুড়ে যাওয়া কারখানা ভবন চত্বরে ফুল দিয়ে সেদিনের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। 2012 সালের 24 নভেম্বর আশুলিয়া শিল্পাঞ্চলে তাজরিন ফ্যাশনে দেশের পোশাক খাতের অন্যতম ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সেই দিন অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয় অন্তত 117 শ্রমিকের। আহত হন 3 শতাধিক শ্রমিক, যা স্মরণ করে আজও কেঁদে ওঠেন ভুক্তভোগীরা। আমি আমার স্বামী আমরা দুজনে এখানে কাজ করতে আসি। নভেম্বর আগুন লেগে আমি তো অনেক আহত হয়ে গেছি। আমার 6 মাসের বাচ্চা পেরেছিল। আমার স্বামী অনেক অসুস্থ ছিল, কিন্তু আমার স্বামী মারা গেছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিহতদের পরিবার ও আহতদের মাঝে রয়েছে নানা আক্ষেপ, অভিযোগ।
ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবেন, আমাদের পরিবারবর্গ সহ আমাদের চিকিৎসার দাবি জানায়। উনি মালিকরে দেখেন স্বৈরাচারী সরকার কিন্তু তারে বন্ধু বানায় একাধিক মিলে চলছে। আমরা আশা করি না এই সরকারের কাছে যে উনিও তার বন্ধু হবে। অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার মালিক দেলোয়ার হোসেন সহ দায়ীদের শাস্তি নিশ্চিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শ্রমিক নেতারা। বর্তমান একটা পরিবর্তিত সরকার আসছে, ইন্টারিম গভর্নমেন্ট, সেটা তারা বলেছেন যে তারা বৈষম্য দূর করবেন। তা আমরা আশা করি যে তাজরিন গার্মেন্টসের এই শ্রমিকদের এই বৈষম্য দূর করে তাদের ক্ষতিপূরণ সুচিকিৎসা নিশ্চিত করবেন এবং খুনি যে দেলোয়ার তার শাস্তি নিশ্চিত করবেন। পাশাপাশি আজকে সকল শ্রমিকদের শ্রদ্ধা নিবেদন করতে পারে তার জন্য সরকারিভাবে একটা ছুটি ঘোষণা করবেন। অগ্নিকাণ্ডের সময় কারখানাটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না বলেও পরবর্তী তদন্তে বেরিয়ে আসে। দীপ্ত বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের চরম রাজনৈতিক উত্তেজনা চলছে। সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের আহ্বানে সাড়া দিয়ে বিক্ষোভ শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। আদালতের নিষেধাজ্ঞার পরও রোববারের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এ লক্ষ্যে ইসলামাবাদ ঘেরাও সফল করতে নেতাকর্মীরা বিভিন্ন অঞ্চল থেকে জড়ো হতে শুরু করেছেন। মোবাইল ইন্টারনেট বন্ধ এবং কঠোর নিরাপত্তাকে উপেক্ষা করে রাস্তায় নেমেছেন পিটিআইয়ের হাজারো সমর্থক। যদিও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন আদালতের নির্দেশনা অনুযায়ী ইসলামাবাদে কোনো বিক্ষোভ করতে দেওয়া হবে না। নিউ ইয়র্কের আদালতে ঘুষ ও প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এবার একই মামলায় ভারতের আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান গৌতম আদানিকে তলব করেছে যুক্তরাষ্ট্রের সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশন। স্থানীয় সময় রোববার এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এ তথ্য জানায়। নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট এরই মধ্যে দুই অভিযুক্তকে তলবের ওই বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী তলবের চিঠি পাওয়ার 21 দিনের মধ্যে পাল্টা জবাব দিতে হবে সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশনকে। চিঠি পাওয়ার পরদিন থেকেই সময় গণনা হবে। জবাব না দিলে আদালতের নিয়ম অনুযায়ী রায় ঘোষণা করা হবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর মেগা নিলামের প্রথম দিন আজ। বাংলাদেশ সময় বেলা 4টায় সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে এই নিলাম। 2 দিনব্যাপী মেগা নিলামে খেলোয়াড় কেনা বেচায় নতুন রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এবারের আসরে। তবে বাংলাদেশের মানুষের মূল আগ্রহ এদেশের ক্রিকেটারদের নিয়ে। এবারের আসরে মোট 12 জন বাংলাদেশি নিলামের তালিকায় নিবন্ধন করিয়েছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি 2 কোটি রুপি ভিত্তিমূল্য কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। এছাড়া সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ আছেন 1 কোটি রুপি ভিত্তিমূল্যে। এছাড়া রিশাদ, লিটন, হৃদয়, শরীফুল, তানজিম, সাকিব, শেখ মাহাদি, হাসান মাহমুদ ও নাহিদ রানা আছেন 75 লাখ রুপি ভিত্তিমূল্যে। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। শপথ নিলেন সিইসি ও অন্য 4 নির্বাচন কমিশনার। সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নে গুরুত্ব। পাকিস্তান উত্তপ্ত রাজনীতি, ইসলামাবাদমুখী পিটিআইয়ের নেতাকর্মীরা বড় সংঘাতের আশঙ্কা। একদিকে টেস্টে আরেকটি হতাশার দিন গেল বাংলাদেশের। ক্যারিবীয়দের রান চাপায় মিরাজরা। এই ছিল এখনকার মতো। বিকাল 4টায় ফিরবো দীপ্ত নিউজ আপডেট নিয়ে। সাথেই থাকবেন। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।